ওকে পোলাপাইন, তাহলে দেখ আজকের ক্লাসে হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস। তো এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কেএমটি, কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস, বা গ্যাসের আণবিক গতিতত্ত্ব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং হচ্ছে তোদের এখান থেকে কোশ্চেন আসছে এবং কি কি কমন ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা বাংলায় বলতে পারি গ্যাসের আণবিক গতিতত্ত্ব। গ্যাসের আণবিক গতিতত্ত্ব। তো আণবিক বুঝতে পারতেছিস যে মলিকুলার বলতেছি, তারপরে মানে কাইনেটিক হচ্ছে গতি আর থিওরি তত্ত্ব, সো গ্যাসের আণবিক গতিতত্ত্ব। তো এটা নিয়ে আজকে ক্লাসে আমরা ইন ডিটেলস পড়ালেখা করব। এখান থেকে হচ্ছে আমরা আরএমএস বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তারপরে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এই টার্মগুলো এই ফর্মুলাগুলো ডিরাইভ করব। তো আমরা হচ্ছে শুরু করি। তো কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস বা গ্যাসের আণবিক গতিতত্ত্ব, এখানে ভাই শুরুতে আমাদের চারটা কন্ডিশন মাথায় রেখে এই থিওরিটা ডেভেলপ করা হয়। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে ভাইয়া, গ্যাস মলিকিউলস মুভ ইন র্যান্ডম মোশন। গ্যাস মলিকিউলস, জাস্ট খুবই সহজ ইংলিশে লিখে দিতেছি আমি, মুভ ইন র্যান্ডম মোশন, মানে গ্যাসের যে মলিকিউলগুলো আছে এদের মধ্যে পুরো মোশনটা বা গতিটা হবে র্যান্ডম। ঠিক আছে, পুরো র্যান্ডম মোশন হবে এদের মধ্যে। তারপরে যদি ভাই আমরা বলি গ্যাস মলিকিউলস হ্যাভ বা গ্যাস মলিকিউলস হ্যাভ ইনফাইনাইটেসিমালি স্মল পয়েন্ট। ঠিক আছে, বা একটু এভাবে যদি বলি, বা গ্যাস মলিকিউলস হ্যাভ ইনফাইনাইটেসিমালি স্মল ভলিউম। তো এই ব্যাপারটা একটু দেখি ভাই, ইনফাইনাইটেসিমালি এই ওয়ার্ডটা হচ্ছে অসীমভাবে, মানে গ্যাসের যে মলিকিউলগুলো আছে বা গ্যাসের যে অণু আছে, মানে এদের যে আয়তন, সেই আয়তনটাকে আমরা অসীমভাবে ছোট ধরতেছি, মানে টেন্স টু জিরো। ঠিক আছে, ওইটাকে অ্যাকচুয়ালি এভাবে লিখলাম, গ্যাস মলিকিউলস হ্যাভ ইনফাইনাইটেসিমালি স্মল ভলিউম, মানে গ্যাসের মলিকিউলগুলো বা গ্যাসের অণুগুলোর যে আয়তন সেটাকে আমরা অসীমভাবে ছোট ধরতেছি। ঠিক আছে, মানে টেন্স টু জিরো বলতেছি আলটিমেটলি। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া, না বাস্তব গ্যাসে তো আমাদের নিজস্ব ভলিউমকে ধরতে হবে, বাট আদর্শ গ্যাসে তো আর ধরবো না। ঠিক আছে, আর গ্যাসের গতিতত্ত্ব এটা কিন্তু ভাইয়া আদর্শ গ্যাসের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে গ্যাস মলিকিউলস মুভ ইন স্ট্রেইট লাইন, সরলরেখা বরাবর এটা মুভ করে। ঠিক আছে, স্ট্রেইট লাইন, মানে এই কন্ডিশনগুলোকে মাথায় রেখে কিন্তু ভাই আমরা ফর্মুলাগুলো দাঁড় করাই। গ্যাস মলিকিউলস মুভ ইন স্ট্রেইট লাইন আনটিল দে কলাইড, মানে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত তারা অ্যাকচুয়ালি তোর স্ট্রেইট লাইনে মুভ করে, আনটিল দে কলাইড। আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট কি হতে পারে ভাইয়া, তাদের নিজেদের মধ্যে কোনো ফোর্স এক্সিস্ট করবে না। ঠিক আছে, গ্যাস অণুগুলোর মধ্যে কোনো ফোর্স থাকবে না। তো এখানে আমরা লিখতে পারি নো ইন্টারমলিকুলার ফোর্স, কোনো আন্তঃআণবিক বল নেই, নো ইন্টারমলিকুলার ফোর্স। তো এই চারটা কন্ডিশন কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। এই চারটা কন্ডিশনের উপর বেসড অন করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গ্যাসের আণবিক গতিতত্ত্বকে মানে সংজ্ঞায়িত করি। তো আমি আরেকবার বলতেছি, গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে র্যান্ডম মোশন থাকবে, পুরোপুরি র্যান্ডম মোশন। তারপরে হচ্ছে তাদের যে ভলিউমটা বা তাদের যে আয়তনটা সেটা অসীমভাবে ছোট হবে, দ্যাট মিনস আমরা টেন্স টু জিরো বলতে পারি। ইনফাইনাইটেসিমালি এই শব্দটা অর্থ হচ্ছে অসীমভাবে, অসীমভাবে ছোট। ঠিক আছে, মানে এতটাই ছোট যেটা আমাদের কল্পনাও মানে চিন্তা করতে পারতেছি না, তার থেকেও ছোট। আর তারা স্ট্রেইট লাইনে মুভ করবে গ্যাসের মলিকিউলগুলো, এবং তাদের মধ্যে কোনো ফোর্স থাকবে না। এখানে কিন্তু আমরা গ্র্যাভিটি বা অভিকর্ষকেও নেগলেক্ট করে রাখছি। ঠিক আছে, গ্র্যাভিটির প্রভাবকেও নেগলেক্টেড ধরছে। আচ্ছা, তো আমরা যদি এই ব্যাপারটাকে মাথায় রেখে, 4টা পয়েন্ট সবাই লিখছি ভাইয়া, এই 4টা পয়েন্টকে মাথায় রেখে যদি আমরা আমাদের থিওরি ডেভেলপ করার চেষ্টা করি, হ্যাঁ সংঘর্ষের পরে স্ট্রেট লাইনেই যায়, আনটিল দে কলাইড। আচ্ছা আমি বলতেছি, তো হচ্ছে এই 4টা পয়েন্টকে মাথায় রেখে মেইনলি হচ্ছে এখন আমরা প্রুফ করব PV = 1/3 mc²। সবার তোলা হয়েছে এটা? আচ্ছা সবাই এখানে একটু মনোযোগ দিয়ে দেখবে, আমরা প্রুফটা দেখব। প্রুফটা দেখলে আমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি একটা গ্যাস পাত্র আঁকি এখানে, হ্যাঁ সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে। আচ্ছা আমরা যদি একটা মানে কন্টেইনারের কথা চিন্তা করি, একটা পাত্রের কথা চিন্তা করি, তো আমরা ধরলাম ভাইয়া এখানে একটা গ্যাস মলিকিউল আছে, তো সেটা এইদিকে যাচ্ছে, এখানে একটা আসছে সে এইদিকে যাচ্ছে, এখানে একটা আসছে সে এইদিকে যাচ্ছে, এখানে একটা আসছে সে এইদিকে যাচ্ছে, মানে পুরো র্যান্ডম মোশন। ঠিক আছে, এরা কোনো ডিফাইন্ড মোশনে থাকবে না, পুরো র্যান্ডম মোশন থাকবে এদের মধ্যে।
এবং এদের যে নিজস্ব আয়তন এটাকে আমরা পয়েন্ট মাস ধরতেছি, বিন্দু ভর ধরতেছি, এবং এদের নিজস্ব আয়তনকে আমরা 0 ধরছি, টেন্স টু 0, ঠিক আছে? এদের মধ্যে কোনো ফোর্স থাকবে না, নো ইন্টারমলিকুলার ফোর্স, নো হাইড্রোজেন বন্ডিং, নো ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তারা এইভাবে মুভ করবে। তো এদের গতিপথটাকে যদি ভাই আমরা এইভাবে চিন্তা করি, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর আমরা চিন্তা করবো আগে, পরে 3টা অক্ষের জন্য এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। এখানে গতিটা কি 3 ডাইমেনশনালি গ্যাসের অণুগুলো মুভ করতেছে। সো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি এইভাবে বলি ব্যাপারটা, এখানে যদি ধর ভাইয়া এখানে এই বরাবর হচ্ছে আমাদের গ্যাসের অণুগুলো মুভ করতেছে, এটাকে ধর আমরা ইউ বললাম। আচ্ছা, ইউ বললাম। তো এবার দেখ ভাইয়া, ধর হচ্ছে এই বরাবর আছে, বা এটাকে ধর এইভাবে না দিয়ে আমি যদি একটু অন্যভাবে আঁকি, আচ্ছা এভাবে আমরা যদি দেখি, তো হচ্ছে এই বরাবর আছে আমাদের ইউ। তো আমরা ধর ভাইয়া এই দিক বরাবর হচ্ছে এটা সমান্তরালে, এটা আর হচ্ছে এইটা সমান্তরালে, মানে জাস্ট হচ্ছে আমরা ইউ এর কম্পোনেন্টগুলো দেখতেছি, ঠিক আছে ভাইয়া? আমরা এইটার সমান্তরালে গেলাম, তারপর এইটার সমান্তরালে গেলাম, আর এদিকে উপরে উঠলাম। তো তাহলে তো আমরা ইউ পাবো না, মানে ইউ এর অক্ষটাকে ধর ভাই এটাকে আমরা যদি এক্স বলি, এটাকে যদি ভাই আমরা ওয়াই বলি, এটাকে যদি আমরা জেড বলি, তো আমরা যখন এই বরাবর যাচ্ছি এটাকে কি আমরা ইউ এক্স ধরতে পারি না? ইউ এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, কারণ আমরা এক্স এর প্যারালালি যাচ্ছি, ঠিক আছে? আর এটা কি ভাই ওয়াই এর সমান্তরালে আছি, তার মানে এটাকে আমরা ইউ ওয়াই ধরতে পারি, আর এটাকে ভাই আমরা ইউ জেড ধরতে পারি, ঠিক না? তাহলে এই যে আমাদের ইউটা আছে বা আমাদের যে বেগটা আছে, সেই বেগটাকে আমরা 3টা অক্ষতে ডিস্ট্রিবিউট করে দিতে পারি না? এটা আমরা এইভাবে লিখতে পারি না, ইউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ইউ এক্স আই, দেন হচ্ছে ইউ ওয়াই জে, দেন হচ্ছে ইউ জেড কে, বলতে পারি ভাইয়া? আচ্ছা, তো এখান থেকে যদি ভাই আমরা ইউ এর মানটা বের করার চেষ্টা করি, মডিউলাস যদি দেই, তাহলে কি হবে? রুট ওভার ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ইউ জেড স্কোয়ার। ক্লিয়ার এই পার্টটা? এটা তো তোরা ফিজিক্সে করে আসছিস। এবার যদি স্কোয়ার করি তাহলে লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ইউ জেড স্কোয়ার। এবার কিন্তু দেখতো ভাইয়া, এই যে গ্যাস অণুটা যেটাকে আমরা যে কোনো 3 ডাইমেনশনাল ইউ বরাবর আছে, আমরা তার ইউ এক্স, ইউ ওয়াই, ইউ জেড 3টা কম্পোনেন্ট বরাবর বের করতেছি। তো এবার আমরা 3টা কম্পোনেন্টকে ইকুয়াল হবে না? ইকুয়াল হলে আমাদের এখানে দেখতো ভাইয়া সবগুলো যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের এখানে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি, সবগুলো ইকুয়াল হলে 3 ইউ এক্স স্কোয়ার বলতে পারি না ভাইয়া? এরপর যদি ভাই আমরা ইউ এক্সকে ধরি, তাহলে ইউ এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/3 ইউ স্কোয়ার বলতে পারি? এই জিনিসটা আমাদের কাজে দিবে, এটা থাক। হ্যাঁ, এবার দেখ ভাইয়া, তো এখানে আমরা চিন্তা করলাম যে কোনো একটা মানে দেয়াল, যে কোনো একটা যদি একটা পাশের যদি দেয়ালকে আমরা কনসিডার করি, একটা পাশের দেয়াল, তো একটা পাশের দেয়াল ফল এই অণুটা আমরা শুধুমাত্র এই অণুটার এক্স অ্যাক্সিস বরাবর বেগটাকে দেখতেছি, অনলি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ভাইয়া এই দিকে যখন এটা মুভ করবে তখন এটার দেখ ভাই, এই যে কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস বা কেএমটি অফ গ্যাস, এটার জন্য কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র লাগতেছে। একক সময় ভরবেগের পরিবর্তনটাকে কি বলি আমরা? মানে বল বলি, ঠিক না? একক সময় ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে আমাদের বল। তো ওই আইডিয়াটাকে কাজে লাগে হচ্ছে আমরা বের করবো। তাহলে দেখ ভাই, একক সময় ভরবেগের পরিবর্তন যদি বল হয়, আর বলকে যদি আমরা এরিয়াতে ডিভাইড করি, ফোর্স পাচ্ছি, মানে সরি প্রেশার পাচ্ছি, তো ওই প্রেশারটাই অ্যাকচুয়ালি আমাদের ওই যে পিভির মধ্যে আসছে না ভাইয়া? তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে নিউটনের দ্বিতীয় সূত্রকে অ্যাপ্লাই করা। নিউটনের দ্বিতীয় সূত্রকে অ্যাপ্লাই করার পর আমরা ওখান থেকে ফোর্স পাবো, ফোর্সকে আমরা এরিয়াতে ডিভাইড করব, মানে ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করবো, তাহলে কি পাবো? চাপ পাবো। ওই চাপটাই তো আমাদের দরকার, ঠিক না? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যদি চিন্তা করি, আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিটাকে ধরছি, এই বরাবর ভরবেগ কি হবে? এম ইউ এক্স, ঠিক না ভাইয়া? যখন এটা মানে এই দেয়ালে গিয়ে আঘাত করবে এবং ফিরে আসবে, তখন আমাদের কি থাকবে? এম ইউ এক্স, বলতে পারি না ভাইয়া? তাহলে এখানে আমরা শুধুমাত্র একটা অণুর জন্য ধরছি, একটা অণু, তাহলে একটি অণুর ভরবেগের পরিবর্তন কত? এক্স্যাক্টলি, একটি অণুর ভরবেগের পরিবর্তন হচ্ছে, আমরা শুধুমাত্র এইটার মানে ভ্যালুটা নিয়ে কনসার্ন, সাইনটাই না। একটি অণুর ভরবেগের পরিবর্তন কি হবে? একটি অণুর ভরবেগের পরিবর্তনটা হবে 2m ux, এটা হচ্ছে একটি অণুর ভরবেগের পরিবর্তন। এখন আমাদের সময়টা দরকার। ফর এক্সাম্পল ভাইয়া, এখানে আমাদের মানে এটা হচ্ছে একটা পৃষ্ঠ, আর এইটুকু লেন্থকে আমরা ধরলাম ভাইয়া এল, ঠিক আছে? আমরা যদি এটাকে মানে এ দেয়াল বলি, এ দেয়াল ধরি, তো এ দেয়াল থেকে
যখন ভাইয়া এই অণুটা অ্যাকচুয়ালি এ দেয়ালে গিয়ে আঘাত করে এইটুকু ডিস্টেন্সকে আমরা এল ধরছি, ঠিক আছে ভাইয়া? আরেকটা দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত ডিস্টেন্স থেকে আমরা এল ধরতেছি। আমরা শুধুমাত্র দেখতেছি এ দেয়াল নিয়ে যেহেতু কথা বলতেছি, এবার আমরা এটা বের করি চল ভাইয়া, যে এ দেয়ালে আবার পরবর্তীতে একটা অণু এসে যখন হিট করবে কতটুকু সময় লাগবে, মানে আমরা বের করতে যাচ্ছি এ দেয়ালে আবার যখন একটা অণু এসে হিট করবে তার কতটুকু সময় লাগবে। সেই সময়কে যদি এটা দিয়ে আমি ভাগ করি তাহলে সেটা একটি অণু ভরবেগে পরিবর্তন আসবে না? আচ্ছা, তো এখানে একটু খেয়াল করতে হবে, এখানে এই অণুটা এখানে আঘাত করে কতটুকু ডিস্টেন্স থেকে অতিক্রম করা লাগতেছে আবার এই পার্টটা আঘাত করার জন্য, এ দেয়ালটাতে আঘাত করার জন্য 2L না? এইটা এখানে গিয়ে আঘাত করলো, আবার এই পাশে আসলো, আবার এ থেকে আঘাত করলো। দ্যাট মিনস এখান থেকে বাড়ি খাওয়ার পর সেদিকে এল দূরত্ব অতিক্রম করলো, আবার এদিকে এল দূরত্ব অতিক্রম করলো, এবার টোটাল দূরত্ব হচ্ছে 2L। তাহলে আমরা যদি বলি এ দেয়ালে একটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, এ দেয়ালে একটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, একটি সংঘর্ষের মধ্যবর্তী সময় কি বলতে পারি ভাইয়া? 2L ডিভাইডেড বাই কি হবে? 2L ডিভাইডেড বাই UX হবে না? সময়কে মানে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে কি পাই? সময় পাই না ভাইয়া? এ দেয়ালে একটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, তাহলে কি হবে? আমরা যদি হচ্ছে এই 2L কে যদি ভাই আমরা UX তে ডিভাইড করি, এখানে দেখ ভাই উপরে আসে কি দূরত্ব, একক কি মিটার, নিচের UX এর একক কি মিটার পার সেকেন্ড, তো মিটার মিটার কাটা পার সেকেন্ডে উপরে চলে আসছে, দ্যাট মিনস এটা আমাকে সময় দিতেছে, মানে প্রতিটা সংঘর্ষের মধ্যবর্তী সময় এ দেয়ালের সাথে, ঠিক আছে? এই সময়টা দিতেছে না ভাইয়া? তাহলে এখন যদি আমরা একটি অণুর জন্য মানে একক সময় ভরবেগের পরিবর্তন বা ফোর্সটা বের করি, তো আমরা যদি এখানে গিয়ে আঘাত করলো, আঘাত করার পর সে হচ্ছে আবার ফিরে গেল এদিকে, এল দূরত্ব অতিক্রম করলো, আবার এ দেয়ালে গিয়ে আঘাত করলো, তো তার অতিক্রান্ত দূরত্ব কত? 2L না? একই অণু এই দেয়াল থেকে এসে আবার এই দেয়ালে আঘাত করবে, হ্যাঁ একই অণু আঘাত করবে, তো আমরা কি বলতেছি এটা 2L ধরতেছে। আর এখানে বেগটা কত অণুটার? x অ্যাক্সিস বরাবর UX। আমরা শুধুমাত্র এখন একটা অ্যাক্সিস বরাবর বেগ দেখতেছি, অনলি একটা অ্যাক্সিস বরাবর। তাহলে ভাইয়া এখান থেকে যদি আমরা এই পাঁচটা তাহলে ইরেজ করে দেই, আমরা যদি একটা অণুর জন্য মানে এ দেয়ালের ওপর বল যদি বের করে একটা অণুর জন্য, ঠিক আছে, ফোর্স ডিউ টু ওয়ান মলিকিউল যদি আমরা বলি, ফোর্স ডিউ টু ওয়ান মলিকিউল, একটা অণুর জন্য কি পরিমাণ ফোর্স হবে? নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু বল, ঠিক আছে? মানে ফোর্স হবে ইকুয়ালস টু হবে কি হবে? 2m UX ডিভাইডেড বাই হবে 2L বাই UX। এবার দেখতো ভাইয়া, তো এখান থেকে হচ্ছে 2 কাটা m বাই L সামনে চলে যাচ্ছে, এখানে হচ্ছে UX হোল স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? এবার যদি এটা হচ্ছে ওয়ান মলিকিউল মানে শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর, এবার যদি ভাই আমরা সবগুলো অ্যাক্সিসকে কনসিডার করি তাহলে UX হয়ে যায় কি লিখতে পারি? 1/3 U স্কোয়ার, তো আলটিমেটলি এখানে আসতেছে 1/3 m বাই L, এখানে আসতেছে U স্কোয়ার। তো এটা কিসের জন্য ভাইয়া? একটা মলিকিউলের জন্য, সিঙ্গেল মলিকিউলের জন্য। যদি ভাই আমরা n নাম্বার অফ মলিকিউল যদি বের করি, ফোর্স ডিউ টু n মানে n নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে, n নাম্বার অণুর সংখ্যা, n নাম্বার অফ মলিকিউলস, তাহলে কি হবে ভাইয়া বলতো? এখানে হবে আমাদের F ইকুয়ালস টু হচ্ছে 1/3 m বাই L। আমরা হচ্ছে অণু মানে প্রত্যেকটা অণুর তো নিজস্ব বেগ আছে, ঠিক না? সব বেগ যে ইকুয়াল হবে এটা তো আমরা বলতে পারবো না, নিজস্ব তো একটা বেগ আছে। আমরা হচ্ছে ওই বেগগুলোরই তো হচ্ছে তিন ভাবে বের করি, একটা হচ্ছে সম্ভাব্য বেগ, একটা হচ্ছে অ্যাভারেজ বেগ, আর একটা হচ্ছে তোর মানে যে বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যদি একটার জন্য বেগ ধরি আমরা U1 স্কোয়ার, একটার জন্য এরকম n নাম্বার অফ মলিকিউলস আছে, আর একটার জন্য 1/3 ml U2 স্কোয়ার হবে, ঠিক না ভাইয়া? আর একটার জন্য কি হবে? 1/3 m বাই L U3 স্কোয়ার হবে, কারণ প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ আছে, ঠিক আছে? ওইটাকে কনসিডার করে আমরা বের করতেছি। তাহলে এখানে ডট 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 আমাদের হবে 1/3 m বাই L, এখানে হবে UN স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা ক্যাপিটাল N বলি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল N UN স্কোয়ার। ও সরি, এটা বুঝতে পারলাম ভাইয়া, এই পর্যন্ত আমরা বলতে পারি। তো এখন দেখতো ভাইয়া আমরা যদি এখানে কমন কে নিতে পারি 1/3
এম বাই এল কমন নিতে পারি না ভাইয়া? কমন নিয়ে আমরা এখানে কি লিখতে পারি? u1 স্কোয়ার প্লাস হচ্ছে u2 স্কোয়ার প্লাস হচ্ছে u3 স্কোয়ার প্লাস ডট 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 আমাদের un স্কোয়ার, ঠিক না ভাইয়া? এবার যদি নিচে এক্সট্রা করে একটা টার্ম আনি n, আনতে পারি না ভাইয়া? n নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে? এখানে ভাইয়া nটা কি এক্সট্রা না? তো এখানে একটা n দিয়ে মাল্টিপ্লাই করলাম, বুঝতে পারছিস ভাইয়া? একটা n এক্সট্রা দেখে n দিয়ে মানে মাল্টিপ্লাই করলাম। তো এটা যদি করি ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি যে ইয়াটা আসতেছে, যে বেগটা আসতেছে, এটাকে আমরা কি বলতে পারি? মানে এটা হচ্ছে তোর সিআরএমএস এর উপর স্কোয়ার, ঠিক না? সিআরএমএস মানে স্কোয়ার না, কারণ সিআরএমএস কি বোঝায় ভাইয়া? সিআরএমএস বলতে এটা আমি আরেকবার পরে বুঝাবো। রুট ওভার আমাদের হচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 এখানে cn স্কোয়ার ডিভাইডেড বাই n, এটা আমাদের সিআরএমএস না? তোরা কিন্তু ভাই এই জিনিসটা অলরেডি ফিজিক্সে পড়ে আসছিস, ঠিক আছে? এটা হচ্ছে সিআরএমএস, তাহলে এটার উপর স্কোয়ারই তো এই টার্মটা, ঠিক না? তো আমরা আলটিমেটলি এই জায়গা থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, ওই পাশে ইরেজ করে দিব, হ্যাঁ? আচ্ছা, তো এখান থেকে কি লিখতে পারি ভাইয়া? এখান থেকে লেখা যায় ফোর্স ডিউ টু n মলিকিউলস, ঠিক আছে? n নাম্বার অফ মলিকিউলস। তো কি হচ্ছে 1/3, এখানে আমাদের এই যে m পাচ্ছি m বাই l ইন্টু কি ভাই আমাদের m বাই l ইন্টু হচ্ছে u rms, তারপর স্কোয়ার না ভাইয়া, ইন্টু কি আমাদের n না? বুঝতে পারলাম ভাইয়া? এবার যদি ভাই আমরা অ্যাকচুয়ালি প্রেশারটা বের করতে চাই, তাহলে প্রেশারটা বের করতে চাইলে দেখ ভাইয়া, এটাকে যেহেতু ভাই এই ডিসটেন্সটাকে আমরা হচ্ছে একটা ঘনকের একটা বাহুকে এল ধরছি, তাহলে আয়তন কি হবে? এল কিউব, মানে এরিয়া কি হবে? এল স্কোয়ার, ঠিক না? তো আমরা হচ্ছে একটা পাশে যদি এল হয়, একটা এল স্কোয়ার হবে। তো আলটিমেটলি আমরা যদি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করি, মানে অ্যাকচুয়ালি আমরা এটাকে কি বলবো? প্রেশার বলবো, ঠিক না ভাইয়া? তাহলে এখানে কি পাচ্ছি? 1/3 m u স্কোয়ার, এখানে আমাদের rms ইন্টু আমাদের n ডিভাইডেড বাই কি হবে ভাইয়া? l ইন্টু এল স্কোয়ার না? মানে এই এল স্কোয়ারটা কি অ্যাকচুয়ালি এরিয়া থেকে আসছে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি p ইকুয়ালস টু হচ্ছে 1/3 m u স্কোয়ার rms ইন্টু হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এল কিউব। এল স্কোয়ার ভাইয়া ক্ষেত্রফল না? হ্যাঁ, তাহলে এল কিউব আসতেছে। তো এল কিউবকে আমরা কি বলতে পারি ভাইয়া? ভি বলতে পারি না? তো এল কিউবকে আমরা বলতে পারি ভি। তো আলটিমেটলি এখানে কি পাচ্ছি? মানে যদি এল কিউবকে এ পাশে পাঠিয়ে দিই, তাহলে পি ইন্টু ভি, এটাকে আমরা ভি বলতে পারি বা আয়তন বলতে পারি। তাহলে কি লিখতে পারি ভাইয়া? 1/3 এখানে পাচ্ছি এম এন ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার আর এম এস। সবাইকে বুঝতে পারলাম ভাইয়া? এই যে ফর্মুলাটা হচ্ছে এইটাই। এখান থেকেই ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে আমরা পরিচয়গুলো ক্লিয়ার হই। বইয়ে কিন্তু পরিচয়গুলো কনফিউজিং, যে এম কি এন কি, এই পরিচয়গুলো কনফিউজিং, ঠিক আছে? এবার যদি আমরা পুরো প্রুফটাকে ভালো করে অবজার্ভ করি, পরিচয়গুলো খুবই ক্লিয়ার। এম কি ভাইয়া? একটি অণুর ভর। এন কি? অণুর সংখ্যা, শেষ। এখানে এম হচ্ছে একটি অণুর ভর, এম এন, হ্যাঁ এম এন তো মোট ভর, হ্যাঁ। তো আমরা এম কে বলতেছি একটি অণুর ভর, এটা হচ্ছে আমাদের এম, একটি অণুর ভর। আর এন কে আমরা কি বলতেছি ভাইয়া? অণুর সংখ্যা, অণুর সংখ্যা। এই পরিচয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। PV ইকুয়ালস টু 1/3 mn u স্কয়ার বা mn c স্কয়ার। এবার ইউটাকে রিপ্লেস করে আমরা সি লিখে বইয়ের মতো করে, ঠিক আছে? তো এই জায়গায় mn u স্কয়ার বা c স্কয়ার যেটা লাগে। সবাই কি প্রমাণটা বুঝতে পারছে? সবাই প্রমাণটা বুঝতে পারছে? আচ্ছা, দেখি রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ আদব ভাইয়া, বল। হ্যাঁ হ্যাঁ ক্লাসে, হ্যাঁ। উচ্ছ্বাস আছিস? উচ্ছ্বাস দাস? হ্যাঁ হ্যাঁ আছে আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। উচ্ছ্বাস দাস, আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে একটি অণুর ভর আর অণুর সংখ্যা, এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে পরিচিতিটা আমাদের। আর প্রমাণটা বুঝছি,
প্রমাণটা কিন্তু ভাই কোথাও আসবে না, বাট হচ্ছে প্রমাণটা বোঝাটা ইম্পর্টেন্ট, মানে জাস্ট কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। খুব বেশি কঠিন কোশ্চেন করলে দেখবি যে প্রমাণ হয়ে তোকে আশা লাগতেছে সলভ করা, যদি কোশ্চেন খুব বেশি কঠিন হয়, কিন্তু ওরকম কোশ্চেন আসবে না, এটুকু শিওর থাকতে পারিস। মানে স্পেশালি এই কাজগুলো ইন্ডিয়ায় করা হয় খুব বেশি, মানে থিওরি যে প্রুফটা আছে সেই প্রুফের ভিতর থেকে কোশ্চেন করা হয়, দ্যাট মিনস তোকে প্রুফটা করে আসা লাগবে, রেডিমেড ফর্মুলা ব্যবহার করতে পারবি না। আচ্ছা তাহলে হচ্ছে এবার দেখ ভাই, আমি এই ফর্মুলাটাকে একটু মডিফাই করি এখন। এই যে আমাদের পিভি ইকুয়ালস টু, কোনটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 আমাদের স্মল এম এন, এবার ইউ স্কোয়ারটাকে না আমরা সি স্কোয়ার বলি, সি আর এম এস, ঠিক আছে একই কথা, জাস্ট এবার সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম তোদের বইয়ের মতো। আচ্ছা এটা আবার কি? আচ্ছা এই ব্যাপারটা বুঝছি, তাহলে এম এর পরিচয় কি ভাইয়া? একটি অণুর ভর, আর এন হচ্ছে কি অণুর সংখ্যা। আচ্ছা এবার যদি ভাইয়া এইটাকে হচ্ছে, এবার এইটাকে ভাইয়া তোরা হচ্ছে এন এ দিয়ে রিপ্লেস কর, এন এর সাথে সম্পর্ক দেখা, মানে অ্যাভোগাড্রো নাম্বারের সাথে সম্পর্ক দেখা, তাতে সম্পর্কটা কিরকম হবে? আমরা কি জানি এন ডিভাইডেড বাই হচ্ছে এন এ ইকুয়ালস টু কি স্মল এন কি ভাইয়া মূল সংখ্যা না? এবার দেখতে ভাইয়া সম্পর্ক দাঁড় করা এখানে, এটা হচ্ছে আমাদের একটা রূপ, যেখানে পরিচয়টা লিখে রাখিস, এম এর পরিচয়টা হচ্ছে একটি অণুর ভর, আর এন হচ্ছে অণুর সংখ্যা, একবারও কিন্তু মূল সংখ্যা বলি না ভাইয়া, অণুর সংখ্যা, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা এটা বুঝছি। আচ্ছা তো এখন যদি আমরা হচ্ছে এন কে রিপ্লেস করি, এন ইন্টু এন এ লিখতে পারি না? আচ্ছা এবার দেখ ভাইয়া, যদি এন ইন্টু এন এ লিখি এই ফর্মুলার মধ্যে, এই ফর্মুলায় যদি আমরা এটাকে রিপ্লেস করি, পিভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/3, এবার এন, আরে হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি তো। আচ্ছা অসুবিধা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা দেখে নিস ভাইয়া। ঠিক আছে হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ফোনটা এখন সাইলেন্ট রাখতে হবে। আচ্ছা দেখ ভাইয়া, তো এই ব্যাপারটা বুঝছে একদম ক্লিয়ারলি? আচ্ছা তো তাহলে হচ্ছে পিভি কস টু, এই যে এন কি ভাইয়া? এন হচ্ছে এন ইন্টু এন এ বলতে পারি। তো দেখতো ভাই এখানে যদি আমরা বলি, এই এন কে যদি রিপ্লেস করি ভাই আমরা, এই যে এন ইন্টু এন এ, ঠিক আছে লিখতে পারি না ভাই, এদিকে হচ্ছে সি স্কোয়ার আর এম এস। আচ্ছা এবার দেখতো ভাইয়া, এম এর সাথে যদি আমি এন এ দিয়ে গুণ করি, তাহলে এটা আমাকে কি দিবে? আণবিক ভর দিবে না? মানে আমরা যদি এই এম কে এন এ দিয়ে গুণ করি, অর্থাৎ পরের লাইনে আমরা যদি লিখি পিভি ইকুয়ালস টু 1/3, এনটাকে আলাদা করলাম, এই এম এর সাথে এন এ দিয়ে আনলাম, এখানে সি স্কোয়ার সি আর এম এস, মানে সি আর এম এস এর উপর স্কোয়ার, তাহলে কোনো একটা অণুর ভরকে যদি তার মোল, ডাউটটা হচ্ছিল মানে এদের পরিচয় নিয়ে, পরিচয়টা ক্লিয়ার হলো সবার? সামিন পরিচয়টা ক্লিয়ার সবার, যে ডাউটটা ছিল ফিজিক্সে? আচ্ছা তো কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসের মধ্যে আমরা একটা প্রমাণ করে ফেলা, এবার আমরা গ্যাসের গতিশক্তি কিভাবে বের করবো সেটা দেখি। এটুকু সবার তোলা হয়েছে? আচ্ছা তুলে ফেল তাড়াতাড়ি। আরএমএসটা আমি বলবো কিছুক্ষণের মধ্যে বলবো, এটা ফিজিক্সে দেখার কথা, আমি বলবো। হ্যাঁ কোন প্রত্যেকটা আলাদা আলাদা ভাইয়া? এইটা আর এইটা জাস্ট পরিচয়টা ডিফারেন্ট আর কি, ঠিক আছে? 12টা? আচ্ছা এরপরে তো আরো সূত্র আছে। ওগুলো তো এখনো পড়াই নেই। তুমি মনে আছে সেকেন্ড দিন ভাইয়া না? আচ্ছা আচ্ছা বুঝতে পারতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, ওকে সবাই তুলে ফেল ভাইয়া। এখন কিন্তু ক্লাসগুলো একটু ফাস্ট যাচ্ছে ঠিক না?
লাইক হচ্ছে আমরা কিন্তু খুবই অল্প দিনের মধ্যে অনেক কিছু শিখে ফেললাম, ঠিক আছে। আর হোপফুলি 2টা ক্লাস লাগবে, 2 থেকে, হ্যাঁ, আর 2টা থেকে 3টা ক্লাস, হ্যাঁ। থার্ড চ্যাপ্টারও যাওয়া যেতে পারে। থার্ড চ্যাপ্টার কিন্তু জৈব যৌগ পড়বে, জৈব যৌগ কিন্তু অনেক সময় লাগবে, অনেক দিন ধরে যাবে আর কি। টেস্ট পেপার হচ্ছে তোরা নিজেরাই পারবে, আমি কিছু কোশ্চেন তো আলাদা করে সলভ করাবোই, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর লাইক ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা ক্লাস নিব, মানে যেখানে পুরো চ্যাপ্টারটা আবার আমি কভার করে দিব। হ্যাঁ, 3টা চ্যাপ্টার 3টা ক্লাসে শেষ হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা, 2টা থেকে 3টা ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপর 1-2টা এক্সট্রা ক্লাস, লাইক একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্লাস ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস থাকবে, আর একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস থাকবে। তো অ্যাকচুয়ালি ওই 2-1টা ক্লাস প্লাস হচ্ছে কিছু টেস্ট পেপার প্রবলেম সলভ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রবলেম সলভ করে এই চ্যাপ্টারটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে খুবই অল্প সময় লাগবে। আচ্ছা, প্যারা নেই, তোরা যেটা করতে চাস বেশিরভাগ সেটাই হবে। আর দেখ ভাইয়া, ফার্স্ট পেপার হচ্ছে ওই যে শুক্রবার তোদের বাফার ক্লাসের জন্য ডাকলাম, বাফার দ্রবণ পড়াবো, হ্যাঁ শুক্রবার। আচ্ছা, আমি এটা জানাবো শুক্রবার সকালে যদি পসিবল হয়। হ্যাঁ, বন্ধ 11 তারিখ থেকে, 11 অথবা 12, মানে টাইম তো আরো আছে, তোদের কলেজে বন্ধটা দেখ, এরপর না হয় গ্রুপে বলিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, তোরা গ্রুপে বলিস ভাই এত তারিখ থেকে এত তারিখ ছুটি দিন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখ আমি হচ্ছে দেখ 17, তোরা তো ম্যাক্সিমাম ঢাকায় আসিস না, মানে আমি ক্লাস শুরু করব, রেকর্ডিং হবে 1-2টা ক্লাস, তো ওটা রেকর্ডিং দেখে নিস। মানে দেখ ভাই, এখন কিন্তু অত বড় ছুটি দেওয়ার মতো সময় নেই তোদের হাতেও, যেহেতু আমরা অফলাইন পাইছি, যতদিন অফলাইনে পড়াইতে পারি আমরা এই টাইমটাকে ইউটিলাইজ করি। হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেলে, মানে তখন অ্যাকচুয়ালি আবার আশা করি বন্ধ হবে না, সিচুয়েশন সেটাই বলতেছে। অ্যাকচুয়ালি কলেজ খুললো কতদিন হলো, 1 মাসের মতো হয়ে গেল, তো খুব বেশি যে সংক্রমণ হার যে বাড়ছে এরকমও না। তো হ্যাঁ, হোপফুলি বন্ধ হবে না, আমরা ক্লাস নিতে পারবো। তো হচ্ছে এই সময়টাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, কারণ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তোদের, ঠিক আছে। আর এখন যদি পরিশ্রম করা মানসিকতা স্টিল তৈরি না হয় তাহলে কিন্তু সমস্যা। দেখ ভাইয়া, মানে তোরা অ্যাকচুয়ালি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবি, মানে তোদের সব জায়গার কথা যদি ভালো ভালো জায়গার কথা চিন্তা কর, তোকে পুরো বাংলাদেশের সাথে কম্পিট করে প্রথম 1000 জনের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে। ভালো একটা মেডিকেল কলেজে পড়তে গেলে 1000 জনের মধ্যে থাকতে হয়, বুয়েটে পড়তে গেলে 1000 জনের মধ্যে থাকতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাইতে গেলে 1000 জনের মধ্যে থাকতে হয়। তো দেখ, সব জায়গায় তোকে 1000 জনের মধ্যে থাকার মতো একটা মেন্টালিটি নিয়ে তোকে পড়ালেখা করতে হবে, মানে যতটা পরিশ্রম করা সম্ভব ততটা পরিশ্রম করতে হবে এখন, ঠিক আছে। এর মানে এই না যে ভাইয়া চিল করা বন্ধ লাইফ থেকে, মোটেই না। মানে সময়টাকে যতটুকু সময় বাসায় আসিস আজাইরা কাজে সময় নষ্ট না করে পড়ালেখা কর। এরবারে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যা, খেলাধুলা কর, কোনো অসুবিধা নেই, মুভি দেখ, ডিসকর্ডে বসে মুভি দেখ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়ার টাইমে পড়ালেখাটা করতে হবে মনোযোগ দিয়ে। এতে দিনে প্রতিদিন আমি যদি বলি টাইমের কথা, অ্যাটলিস্ট 6 ঘন্টা নিজে পড়ার টেবিলে মনোযোগের সাথে পড়ালেখা করার ট্রাই করতে হবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা ট্রাই করিস, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এইটুকু বুঝলাম ভাইয়া সবাই। আচ্ছা, তো এবার হচ্ছে ভাই আমরা আরো কিছু ফর্মুলা প্রুফ করি, সবার তোলা হয়েছে ভাইয়া? আচ্ছা, আর পড়ালেখাটা করতে হবে ভাইয়া, দেখ শুধু পড়ার টেবিলে বসে থাকলেই হবে না, মানে ইফেক্টিভ কিছু একটা করতে হবে। লাইক প্রচুর কিন্তু তোদের এখন প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা তোরা প্র্যাকটিস করতে থাক, আগের ম্যাথগুলো প্র্যাকটিস কর বই থেকে ধরে ধরে, যে টপিকগুলো এখনো প্র্যাকটিস করা হয় নাই সেই টপিকগুলো প্র্যাকটিস করা শুরু কর। ট্রিকোনোমিতিগুলো আবার কর, তোরা ওই যে 7.1 থেকে 7.7 হয়তো ভুলে গেছিস, ওগুলো আবার প্র্যাকটিস কর। হয়তো ডিটারমিনেন্ট বা নিশ্চয় ওটা পুরাটাই মাথা থেকে চলে গেছে, ওটা নির্ণায়ক, ঠিক আছে। তো নির্ণায়ক আবার প্র্যাকটিস কর, ঠিক আছে। নির্ণায়কের ম্যাথগুলো কিন্তু একটু কঠিন আছে, মানে কিছু ম্যাথ কিন্তু একটু অন্য টাইপের, ঠিক আছে। ওগুলো আবার প্র্যাকটিস কর, মানে প্র্যাকটিস করে করে ওগুলোকে আবার মাথায় নিয়ে আয়, ঠিক আছে। এরকম প্র্যাকটিস করতে হবে। তোদের যদি পড়ার অভাব পড়ে তোরা জাস্ট ম্যাথ সলভ করতে বসবি, যদি মনে হয় ভাই এখন অ্যাকচুয়ালি আমার পড়ার কিছুই না, আমার সব শেষ, জাস্ট ম্যাথ সলভ করতে বস, দেখবি যে পড়ার অভাব পড়বে না, ঠিক আছে। করতে করতে দেখবি যে 3-4 ঘন্টা চলে গেছে। আচ্ছা দেখ ভাইয়া, তো হচ্ছে আমরা কোন ফর্মুলাটা প্রুফ করলাম, পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 স্মল এম ক্যাপিটাল এন সি স্কোয়ার, যেটা আমরা আরএমএস বেগ বলতেছি, এটা নিয়ে পরে কথা বলতেছি। তো ভাই এবার আমরা গ্যাসের গতিশক্তি বের করা শিখবো, ঠিক আছে। তো গ্যাসের গতিশক্তি বের করার জন্য এই ইকুয়েশনটা আমাদের কাজে দিবে। তো আমরা যদি একটু দেখি ভাই, এখান থেকে ডিরেক্ট ম্যাথ আসে না, বাট ইকুয়েশনটাকে আমাদের সব জায়গায় কাজে লাগাতে হয়। তো দেখ ভাইয়া,
একটি গ্যাসের যদি আমরা গতিশক্তি বলি সেটা অলওয়েজ হাফ এমভি স্কোয়ার, মানে যে কোনো কিছু গতিশক্তি তো হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে? তো আমরা ধরলাম ভাইয়া ইকে বা এটা হচ্ছে আমাদের এন নাম্বার অফ গ্যাসের জন্য হাফ এম ভি স্কোয়ার, এটাকে ভি ওয়ান স্কোয়ার বললাম, তারপর হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার প্লাস হচ্ছে হাফ, দেন হচ্ছে আমাদের এম ভি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 আমাদের হচ্ছে হাফ এম ভি এন স্কোয়ার। তো আমাদের সবগুলো গ্যাসের, ঠিক আছে, আমাদের লাইক এন নাম্বার অফ গ্যাসের বা এন নাম্বার অফ মলিকিউলসের কোন জায়গায়, না না এটা হচ্ছে ওইভাবে তুই লিখতে পারবি না, ওটা দেখাচ্ছি আমি। তো হচ্ছে ওইটা কিন্তু থার্মোডাইনামিক্সের, ঠিক আছে, ওটা আসতেছে এন নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে? আমরা এই এন নাম্বার অফ মলিকিউলসের জন্য ইকের ফর্মুলা হচ্ছে এটা। তো আমরা যদি ভাইয়া এখানে একটা কাজ করি, আচ্ছা ভি না বলে আমরা ইউ বলি, ঠিক আছে, এটাকে না সি বলি, তাহলে আরেকটু সুবিধা হয়, কারণ এই জায়গার সাথে মিল রেখে আর কি, এটাকে সি বলি, এটাকে আমরা সি বলি, ঠিক আছে, ভি কে সি লিখে ফেল। তারপর দেখ ভাই আমরা যদি এখানে হাফ ওয়ান বাই এম যদি কমন নেই, মানে হাফ ইন্টু এম যদি কমন নেই, তাহলে কি লিখতে পারি ভাইয়া, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 আমাদের সি এন স্কোয়ার লিখতে পারি না ভাইয়া? এরপর হচ্ছে যেহেতু এন নাম্বার অফ মলিকিউলস বসি আমরা, তাহলে কি হবে হাফ, আমরা যদি এন দিয়ে ডিভাইড করে দিই, এখানে আমরা যদি এন দিয়ে ডিভাইড করে দিই, ও এত দেরি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসো, তোমরা কি, ও আরিয়ান, ইমন ভাই ওই যে আরিয়ান ওরা আসছে আর কি, ওই যে তোরা ওইদিকে যা ভাইয়া, পরে স্যান্ডেল পরে, আচ্ছা তোরা ডিরেক্ট ওই রুমে যা, কি বাকিরাও যা ভাইয়া নাকি তোরা বাইরে, না না সমস্যা নেই ডিরেক্ট চলে আয়। আচ্ছা দেখ ভাইয়া, তো এখানে আমরা এন দিয়ে যদি ডিভাইড করি, তো হচ্ছে সি ওয়ান স্কোয়ার দেন সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 সি এন স্কোয়ার, যদি আমরা এন দিয়ে ডিভাইড করি, এ পাশে আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করলাম ভাইয়া, তাহলে এই জায়গায় এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি সি আর এম এস স্কোয়ার, বলতে পারি না? আচ্ছা তাহলে এখানে যদি আমরা বলি সি আর এম এস স্কোয়ার, এখানে হচ্ছে সি আর এম এস স্কোয়ার ইন্টু হচ্ছে ভাই আমাদের এন, ঠিক আছে, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। তো এটাকে আমরা ধরলাম ভাইয়া 2 নাম্বার ইকুয়েশন বললাম, আর এটাকে ভাই আমরা 1 নাম্বার ইকুয়েশন বললাম। আচ্ছা অনেক লেখা লাগতেছে, আচ্ছা তাহলে এই যে এটাকে 1 নাম্বার ইকুয়েশন বললাম, এটাকে 2 নাম্বার ইকুয়েশন বললাম, এবার কি করবো ভাইয়া 1/2 করি, ঠিক আছে, তাহলে দেখবি যে আমাদের ফর্মুলাটা চলে আসছে। এবার ইরেজ করে দেই, যদি আমরা 1/2 করি তাহলে কি আসে বলতো, 3/2 আসতেছে এক্স্যাক্টলি। যদি আমরা হচ্ছে 1/2 করি, 1/2 করি, তা দেখতে ভাই এখানে কি আসতেছে, ইকে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পিভি, ঠিক না? এখানে আমাদের ইকের সাথে কি আছে, হাফ এম সি স্কোয়ার আর এম এস, আর এখানে হচ্ছে ক্যাপিটাল এন মানে আমাদের অনুর সংখ্যা আর কি, আর নিচে কি হচ্ছে ভাইয়া 1/3 এম ক্যাপিটাল এন সি স্কোয়ার আর এম এস। তাহলে এখানে দেখতো ভাইয়া মানে শুধুমাত্র 3/2 ছাড়া সব কাটাকাটি চলে যাচ্ছে না, দ্যাট মিনস আমাদের ফর্মুলা কি আসতেছে, ইকে ইকুয়ালস টু আসতেছে 3/2 পিভি। সবাই বুঝতে পারলাম ভাইয়া? আচ্ছা এই জায়গায় দেখ ভাইয়া, যদি 1 মোল গ্যাসের জন্য এখন গতিশক্তি বের করতে বলে, যদি 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য ইকে 1 মোল গ্যাসের জন্য যদি ইকের মান বের করতে বলে, তাহলে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আয় ভাইয়া, ওখানে বসে পড়বে। আচ্ছা 1 মোল গ্যাসের জন্য আমরা যদি ইকে বের করি, ঠিক আছে, 1 মোল গ্যাসের জন্য যদি গতিশক্তি বের করি, তাহলে হচ্ছে 3/2 পিভি কে কি লিখতে পারি ভাইয়া, আরটি লিখতে পারি না, মানে এনআরটি 1 মোল গ্যাস বললাম ভাইয়া, তাহলে কি হচ্ছে 3/2 আরটি। আর যদি এন মোলের গ্যাসের জন্য হয় তাহলে ইকে ইকুয়ালস টু হচ্ছে ভাই আমাদের 3/2 এন আরটি। বুঝতে পারলাম ভাইয়া? এই ফর্মুলাটার মধ্যে কত মোল আছে এটা ভাই বোঝা যায় না, কিন্তু এই দুটো ফর্মুলার মধ্যে বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার মানে ডিস্টিংশন আছে এই দুটো ফর্মুলার মধ্যে। তাহলে বুঝতে পারলাম ভাইয়া? প্রুফ হলো এই ফর্মুলাটা ব্যবহার করবি তোরা গতিশক্তির জন্য, 3/2 এনআরটি।
প্রমাণটা ক্লিয়ার ভাইয়া? সবাই কি নোট করতেছিস দেখে ভাইয়া? হ্যাঁ, মানে ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে আলাদা করে ডিফাইন না, ঠিক আছে? কারণ পিভি কস্ট এনআরটি যখন আসতেছে, আর এখানে অ্যাকচুয়ালি আমরা এই যে এন নাম্বার অফ মলিকিউলস ওইটা দিয়ে তো কাটাকাটি করতেছে, তো এটা অ্যাকচুয়ালি ডিফাইন না। তো এটাকে যদি আমরা 1 মোলের জন্য বলি তাহলে আরটি আসবে, আর যদি মানে এন মোলের জন্য বলি এনআরটি আসবে। আচ্ছা, কোনটা? ঠিক আছে, ভালো মতো হচ্ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝলাম ভাইয়া? তো বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন গ্যাসের গতিতত্ত্ব পড়তেছি, ঠিক আছে? এর আগে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, ডাল্টনের সূত্র, গ্রাহামের সূত্র, এগুলো সব শেষ। এখন হচ্ছে আমরা মানে গ্যাসের গতিতত্ত্ব পড়তেছি। যেটাতে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন পড়ানো হয়েছে? ম্যাক্সওয়েল পড়ানো হয়নি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আর কি, ক্লসিয়াস, বোলসম্যান। আচ্ছা আচ্ছা, না না, ওগুলো অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স হয়ে যায়। তোরা কি ওগুলো শিখতে চাস? আচ্ছা, ওইটা আজকে থাকতে রে, ওটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। তো 1 মোল গ্যাসের জন্য হচ্ছে এই যে এই জিনিসটা পেলাম, ঠিক আছে? n মোলের জন্য এটা পেলাম। তো দেখ ভাই, এখন হচ্ছে আমরা ওই যে গ্যাসের ওই বেগগুলো দেখবো আর কি। এটা সবার তোলা হয়েছে ভাইয়া? আচ্ছা, মানে ম্যাথমেটিক্যাল পার্ট হচ্ছে এই চ্যাপ্টারের এতটুকুই, ঠিক আছে? এর থেকে বেশি নাই। আচ্ছা, এরপর বল ভাইয়া, তোরা কি কি বেগ দেখছিস? একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ। আচ্ছা, তারপর একটা কি ছিল আমাদের, মানে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। আর একটা কি ছিল ভাইয়া? আরএমএস। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে মোস্ট প্রবাবল বা হচ্ছে এটাকে কি বলবো, সম্ভাব্যতম বেগ, এরকম কি বাংলা অ্যাকুরেট বাংলাটা বলতো কেউ? তোরা বাংলা বানা, একদম শুদ্ধ একটা বাংলা দে। মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বোচ্চ সম্ভাব্য বেগ। হ্যাঁ, এই মোস্ট মোস্ট প্রবাবল, সর্বোচ্চ। না না, ওইটা আবার কারেক্ট হচ্ছে না, ওই রকমই আর কি হওয়া উচিত। আচ্ছা, আমি না হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি লিখতেছি। মোস্ট, এটাই সমস্যা হয় আর কি, বাংলা মনে থাকে না। মোস্ট প্রবাবল ভেলোসিটি, বা এটাকে আমরা বলতে পারি ভিএমপি বা ভেলোসিটি মোস্ট প্রবাবল, ঠিক আছে? তো আমরা এই যে ভিএমপি এই জায়গায় যদি ভাই এইভাবে লিখি, তাহলে এটা ফর্মুলাটা কি ছিল? রুট ওভার, বলতো মনে নাই? কারো মনে নাই? আচ্ছা, ওইটা আরএমএস এর ফর্মুলাটা কি ছিল? রুট ওভার 3RT/m ছিল না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা ধর ওইটা যদি আচ্ছা, তো এইটা ছিল ভাইয়া 2RT/m, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে রুট ওভার 2RT/m। আচ্ছা, এরপর যদি ভাই আমরা দেখি অ্যাভারেজ, আমরা যদি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি দেখি, এগুলো প্রুফ তো হচ্ছে ফিজিক্সও দেখায়নি না? না, এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি, বেশ কাহিনী আছে এখানে প্রুফের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করব এখন। দেখ, হচ্ছে ভি অ্যাভারেজ হচ্ছে আমাদের কি হবে, এই ভ্যালুটা হচ্ছে আলাদা করে একটু মনে রাখিস, রুট ওভার 8RT বাই কি পাই এম, না রুট ওভার 8RT বাই পাই এম, ঠিক আছে? রুট ওভার 8RT বাই পাই এম অ্যাভারেজ ভেলোসিটি। এরপরে ভাইয়া আরএমএস। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কীরকম? এটা ধর আমরা যখন ভি অ্যাভারেজ বলতেছি, তখন বোঝা যাচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 ডট 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 হচ্ছে আমাদের Vn ডিভাইডেড বাই হবে আমাদের n, এটাই না ভাইয়া? সবগুলোকে যোগ করে n দিয়ে ভাগ করলাম। আর মোস্ট প্রবাবলটা কীরকম হবে? ধর ভাইয়া, মানে সবচেয়ে মানে ফ্রিকোয়েন্সি এটা সবচেয়ে বেশি, লাইক হচ্ছে ধর পরীক্ষার খাতায় 100তে কোন নাম্বারটা সবচেয়ে বেশি আসে? 75 or 70, এই নাম্বারটা সবচেয়ে বেশি আসে না স্টুডেন্টদের মধ্যে? তো আমরা ধরলাম ওই রকম একটা নাম্বার, যে কোনো একটা ভেলোসিটি, ওরকম ভেলোসিটিকে ধরলাম হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে? জাস্ট একটা সিঙ্গেল নাম্বার যেটা সবচেয়ে বেশি পরিমাণ আসে, যেমন পরীক্ষার খাতায় হইতে পারে 100তে 75, ঠিক আছে? এই নাম্বারটা সবচেয়ে বেশি আসে, তো ওই নাম্বারটাকে আমরা ধরলাম হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার। আর এখানে ভেলোসিটি ক্ষেত্রে ওইরকমই কিছু একটা আসবে, ঠিক আছে? আর অ্যাভারেজটা বুঝতে পারছি ভাইয়া? জাস্ট সিম্পলি 8RT/πm, হ্যাঁ
আর এখানে হচ্ছে ভাইয়া জাস্ট সিম্পলি যোগ করে এন দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাভারেজটা আসলো। ক্লিয়ার ভাইয়া? আর এবার হচ্ছে আমরা আরএমএসটা বের করি। আরএমএস এর ফুল মিনিং কি ভাইয়া? রুট মিন স্কোয়ার, বাংলা করলে বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে? স্কোয়ার হচ্ছে বর্গ, রুট হচ্ছে বর্গমূল, মিন হচ্ছে গড়, আর স্কোয়ার ভেলোসিটি হচ্ছে বর্গবেগ। তো হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল তারপর হচ্ছে ভাইয়া গড় বর্গবেগ, ঠিক না ভাইয়া? তো এটা কিরকম হয়, ধর ভাই আমরা সি আরএমএস ধরলাম, তাহলে একটু খেয়াল কর ভাইয়া, আগে হচ্ছে বর্গবেগ, বর্গবেগের গড়, ঠিক আছে? তাহলে এখানে C1 স্কোয়ার, C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস C4 স্কোয়ার প্লাস ডট 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 ভাই আমাদের Cn স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে বর্গবেগের গড় পাচ্ছি। এবার বর্গমূল, ঠিক আছে? এই যে বর্গমূল, বুঝতে পারলাম ভাইয়া? তো এখন এই জিনিসটাকে বের করা হচ্ছে সি আরএমএস ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। বুঝতে পারলাম ভাইয়া? এই ফর্মুলাটা প্রুফ তোরা দেখতে পারবে, খুবই ইজিলি আনা যায়। তোর হচ্ছে পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 স্মল এম ক্যাপিটাল এন সি স্কোয়ার, সি আরএমএস। তো এই জায়গায় দেখ ভাইয়া, আমাদের এই এনটাকে যদি ভাই আমরা 1 মোলের জন্য চিন্তা করি, 1 মোল গ্যাসের জন্য, এখানে যদি আমরা 1 মোল গ্যাস চিন্তা করি, 1 মোল গ্যাস, তাহলে ভাই আমরা এনটাকে কি লিখতে পারি, এনে লিখতে পারি না? তাহলে কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 স্মল এম ইন্টু এন এ, এখানে হচ্ছে ভাই সি স্কোয়ার আরএমএস লিখতে পারি ভাইয়া। এবার আমরা কি লিখতে পারি, তো হচ্ছে এই জিনিসটাকে কি লিখতে পারি, ক্যাপিটাল এম লিখতে পারি না? তো এই জায়গায় হচ্ছে পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 ক্যাপিটাল এম সি স্কোয়ার আরএমএস লিখতে পারি। তাই দেখতো ভাই, এখান থেকে হচ্ছে আমাদের 1 মোল গ্যাস যেহেতু বলছে, পিভি ইকুয়ালস টু আরটি লিখতে পারি, বা ওই যে তোরা যেটা বললি রুট ওভার 3 পিভি বাই এম, একই কথা। তো হচ্ছে এখানে 1 মোল গ্যাস হলে সি স্কোয়ার আরএমএস ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভাইয়া 3 পিভি বাই ক্যাপিটাল এম। তো 1 মোল যেহেতু গ্যাস বলে ফেলছি, এখানে 1 মোল ডিফাইন হয়ে গেছে, ঠিক আছে? তো 1 মোলের জন্য আমরা বলতে পারি এখানে 3RT বাই ক্যাপিটাল এম। তো আলটিমেটলি পাচ্ছি সি আরএমএস ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। বুঝতে পারলাম ভাইয়া? দেখ, এই ফর্মুলাগুলো প্রুফ তোদের কোনো কাজে আসবে না, বাট এই ফর্মুলাগুলো প্রুফ করতে গিয়ে তোরা প্রত্যেকটার আইডেন্টিটি একদম ক্লিয়ার হয়ে গেছিস, আর কোনো ডাউট থাকলো না তোদের যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, এগুলো 1 মোলের জন্য, মানে 1 মোল গ্যাসের হচ্ছে অ্যাভারেজ দিয়ে আমরা ওটাকে অ্যাভারেজ বলতে পারি, ঠিক আছে? 1 মোল এনাফ আমাদের অ্যাভারেজ বলার জন্য। আচ্ছা, তো আরএমএসটা বের করলাম, মোস্ট প্রবাবলটা বের করলাম, সবাই ক্লিয়ার এই পার্টটা? ওকে। তোদের কারোর কাছে বই আছে ভাইয়া? এই মুহূর্তে কোনো বই আছে তোদের কারোর কাছে? আচ্ছা, ক্লাসটা একটু আগে শেষ করে দিব। বই আছে কারো কাছে? কোনো বই নাই? কেমিস্ট্রি বই? হায় হায়, আচ্ছা ভালোই বৃষ্টি হচ্ছে স্টিল। কারো কাছে কেমিস্ট্রি বই নাই ভাইয়া? হ্যাঁ, আচ্ছা তোরা ম্যাথ লাইক 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস ভেলোসিটি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস ভেলোসিটি কত? থিওরিটা তোলা হয়েছে ভাইয়া সবার? আচ্ছা, ওই পার্টগুলো লাইক ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন বা হচ্ছে আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বাট এরপরও ওটা না হয় পরেও কথা বলা যাবে ওটা নিয়ে। আচ্ছা, লাইক 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত, বা তোদের বাংলা ভাষায় লাইক বর্গমূল গড় বর্গবেগ কত, ঠিক আছে? ও আর কম্পেয়ার কর কোনটা সবচেয়ে বড় হবে, মোস্ট প্রবাবল ভ্যালু মানে অ্যাভারেজ আর নাকি আরএমএস, কোনটা সবচেয়ে বড়? রুট মিন স্কয়ার সবচেয়ে বড়, হ্যাঁ। তারপরে অ্যাভারেজ, তারপর মোস্ট প্রবাবল। দেখ, কম্প্যারিজনটা খুবই সোজা। এদিকে হচ্ছে ভিএমপি কি, রুট ওভার আমাদের 2RT বাই ক্যাপিটাল এম। সম্পর্কটা কার সাথে কার, জাস্ট রুট ওভার 2 এদিকে, আর এই পার্টটা তো কমন না, জাস্ট এইটুকু, ঠিক না ভাইয়া? এরপরে আমাদের ভি অ্যাভারেজ, এটা কি হবে, রুট ওভার 8RT বাই পাই এম।
তো এখানে হচ্ছে সম্পর্কটা কি, মানে কনস্ট্যান্ট টার্মটা কি, এই যে এই টার্মটা, আর এদিকে হচ্ছে এগুলো তো কমন আছে একই জিনিস, আর এদিকে হচ্ছে আরএমএস, এখানে কি হবে √3 RT/M। তো এই জায়গায় সম্পর্কটা কি √3, এদিকে হচ্ছে ভাইয়া √3 RT/M। তা দেখতো ভাইয়া কোনটার সাথে মানে কোনটা বেশি সবচেয়ে, √2 এর মান কত 1.√2, হ্যাঁ তারপর হচ্ছে এটা সবচেয়ে বেশি, ঠিক আছে 1.41, এটা কত আসে 8 কে হচ্ছে 3 পয়েন্ট কত 2 পয়েন্ট, আর এই ভ্যালুটা আর এইটা ভাইয়া রুট করে দেখ, রুট করে ওটা রুট করে 1.73 না, ঠিক আছে এটা, আর √3 কত আসে 1.773, দেখতে এটা সবচেয়ে বড়, ঠিক আছে মানে অলওয়েজ তো হচ্ছে আরএমএস বেগ, এটা এমসিকিউ তে আসতে পারে যদি কোশ্চেন অনেক সোজা হয়, তাহলে হচ্ছে অ্যাভারেজ, আর এদিকে হচ্ছে আমাদের ভিএমপি মোস্ট প্রবাবল, ঠিক আছে। আর এদের রেশিওটা তো বুঝতে পারতেছি √2 মানে ওটাকে জাস্ট হচ্ছে ইয়া করে নিলে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে, হাই আল্লাহ, না 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 ওই দুইটা অপশনের ভিতরে কোন যেগুলো ছিল যে এভারেজ বড় আরএমএস থেকে ওগুলা বাদ দিয়ে দিছি, হইছিল কি ম্যাথটা, আই হ্যাঁ দেখ তাও তো হইছে না, একটা এমসিকিউর পিছনে কয় মিনিট লাগছে তোর তাহলে, দেখি পরীক্ষা আসছিল এই কয়েকদিন আগে মরিয়ামের পরীক্ষা, ও আচ্ছা আচ্ছা, বাট এখন তো তোরা বুঝতে পারলি না, দেখ সহজ জিনিসগুলো আসলে মাথায় থাকে না, তোর ওই ম্যাথটা কর ভাইয়া 27°C তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগ কত, ফিজিক্সে তোরা এই কেএমটি নিয়ে আরো বেশি কিছু আছে, কেমিস্ট্রিতে একটু কম। ওটা করছিস ভাইয়া সবাই, 27°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত, এটা বের কর। আর এর এবার হচ্ছে তোরা বল কি ধরতে চাস, হ্যাঁ 8.314 আর এর মান, আচ্ছা মানে দেখ ভাই এখানে তোরা যখন হচ্ছে √3 RT/M করতেছিস না ভাইয়া, তখন একটা জিনিস খেয়াল রাখিস, এখানে কিন্তু তোর যদি সবগুলো এসআইতে বসাস অ্যান্সার আসবে মিটার/সেকেন্ড, ঠিক আছে, এটা যেহেতু ভেলোসিটি তো এটা একক হচ্ছে মিটার/সেকেন্ড, কোনো সন্দেহ নাই। আর এর মান হচ্ছে এসআইতে বসবে 8.314, টি হচ্ছে 300 কেলভিন, আর এম কত 32 × 10⁻³ গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে, নাইলে কিন্তু ভাই ম্যাথ ভুল, ঠিক আছে, এটা কিন্তু তোরা পরীক্ষা হয়তো ভুল করতে পারিস, এই যে এমটাকে হচ্ছে তোরা অবশ্যই, হ্যাঁ না 0.21 কেন ধরবে, 0.821 না, ওইটা তোর ঝামেলা করবে, ওটা হবে না তো, লিটার অ্যাটমসফিয়ার তো আর সিজিএস একক না, সিজিএস তো হচ্ছে তোর ডাইন/সেন্টিমিটার স্কয়ার, 8 আর এম সিজিএস এই যে এটা 8.314 × 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন, এটা হচ্ছে সিজিএস, হ্যাঁ এটা ইউজ করতে পারিস, এইটা ইউজ করার এখানে 10⁻³ যোগ করে অ্যান্সার মিটার/সেকেন্ডে বের করা কোনো ডিফারেন্স আছে বল, এটা হ্যাঁ তুই বের করতে পারিস, এটা সেন্টিমিটার/সেকেন্ড আসবে, একই তো কথা না, তোরা হয় এসআইতে করবি না সিজিএস এ করবি, তোরা যদি এইখানে দেখ ভাইয়া 0.821 বসালে মাস্ট ম্যাথ ভুল, ঠিক আছে, কোনো এখানে কোনো ডাউটই নাই, ম্যাথ ভুল ওই জায়গায়, কারণ লিটার অ্যাটমসফিয়ার তোর এখানে কোথায় কাটাকাটি যাচ্ছে, সম্পর্ক নাই তো, বুঝছিস, এটাই অবশ্যই ভাই এখানে আর এর মান 8.314 বসাবি, জুল পার মোল পার কেলভিন, এখানে অবশ্যই কেজিতে বসাবি, এটা সবাই কেয়ারফুল থাকে, সেই জন্য ম্যাথটা দিচ্ছে, এখানে সবার ভুল হয়, বুঝছিস, হ্যাঁ এত ঝামেলা করার দরকার নাই তো, অ্যাটমসফিয়ারও তো ঝামেলা করবে, হ্যাঁ হ্যাঁ ওইটা দাঁড়া, ওইটা আমি এখনো চিন্তা করার টাইম পাইনি, ওটা আমি চিন্তা করে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা ঘূর্ণিঝড় আমি নেক্সট ক্লাসে বলতেছি, মানে তোদের কি লেখা আছে এটা আমি ভুলে গেছি, বুঝছিস, মানে তোদের এই ঘূর্ণিঝড়টা আমি লাস্ট আরো 2.5 বছর আগে পড়ছিলাম, মানে কি লেখা আছে বইয়ের মধ্যে ওইটা নিয়ে এটাই মাথায় নেই আমার, তো দেখতে হবে।
আচ্ছা আরএমএস হচ্ছে ভি অ্যাভারেজ ইন গ্রেটার দেন ভি মোস্ট প্রবাবল, ঠিক না ভাইয়া? বুঝতে পারলি ওই ম্যাথটা? ঠিক আছে, এবার আরেকটা ম্যাথ লিখ তোরা, যে 8 গ্রাম মিথেনের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেনের গতিশক্তি কত? হ্যাঁ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেনের গতিশক্তি কত? হ্যাঁ 8 গ্রাম মিথেনের গতিশক্তি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেনের গতিশক্তি কত? এক্স্যাক্টলি। কত হবে? আচ্ছা ভাই তোদেরকে কি এটা দেখানো হয়েছে আমার? কে ইকুয়ালস টু হচ্ছে 3/2 RT, জাস্ট হচ্ছে 1 মোলের জন্য, ঠিক আছে? এটা 1 মোলের জন্য। এবার যদি ভাই আমরা এটাকে এক কাজ করি, তোর যদি হচ্ছে 1 অণুর জন্য, একটা অণুর জন্য, তাহলে কি করতে হবে ভাইয়া? গতিশক্তিকে এন দিয়ে ভাগ করতে হবে না? যদি আমরা যদি একটা সিঙ্গেল অণুর গতিশক্তি বের করি, তাহলে 3/2 আমাদের হবে R/NA ইন্টু টি। এটা হচ্ছে একটা অণুর জন্য না ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া এই পার্টটা? সবাই একটু দেখ, এই যে 3/2 RT এটা হচ্ছে 1 মোলের জন্য। যদি একটি অণুর জন্য বলি তাহলে এন দিয়ে ভাগ করতে হবে। আর এই R/NA এটাকে নতুন একটা কনস্ট্যান্ট বলা যায় কে, ঠিক আছে ভাইয়া? এই কেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, যেটা মান কত? 1.38 ইন্টু 10⁻³ ঠিক আছে? এইটা জুল পার কেলভিন, ঠিক আছে? এটা হচ্ছে একক। জুল পার কেলভিন কেমনে বুঝলাম ভাইয়া? কারণ ইকের একক কত? জুল, আর টেম্পারেচার একক কেলভিন, তো শুধুমাত্র জুল পার কেলভিন হতে অ্যান্সার চলে আসে, ঠিক না? এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, বা বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবক। এখন ওই ম্যাথটা কর ভাইয়া, ওই যে যেটা বললাম 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আসে অ্যান্সার? কি আসে, কেজি না গ্রাম? মানে জুল। আচ্ছা কেমনে করছিস ভ্যালুগুলো? সবাই কি করছি? তাহলে হচ্ছে 3/2 এন কত হবে? 8/16 RT। আর হচ্ছে কত? 8.314। আর টি কত? 300। তাহলে এখানে দেখ ভাই, এখানে তোর গ্রাম আছে, এখানেও গ্রাম পার মোল আছে, তো আলটিমেটলি কোনো মানে প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? এটাকে চেঞ্জ করতে হচ্ছে না, কারণ গ্রাম গ্রাম কাটা, আর বাকিগুলো এই সাইডে আছে, প্যারা নেই। তো এইকে রাখো, জুলে আসবে। আচ্ছা আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক, আমি তোদের সাথে একটু কথা বলি না হয়।